সো আজকে আমরা যে ডেটা স্ট্রাকচারটা দেখছি এটার নাম হচ্ছে স্ট্যাক। সো স্ট্যাক তো একটা ইংলিশ ওয়ার্ড বা ইংলিশ টার্ম, রাইট? সো এটার মানে কি, যখন আমরা অনেকগুলো জিনিস একটার উপর আরেকটা পাইল আপ করে রাখি ওটাকেই আমরা স্ট্যাক বলি। আর যখন আমরা স্ট্যাক বানাই তখন আমরা কি করি, যেমন এখানে দেখেন একটা বইয়ের স্ট্যাক আছে। সো যখনই আমরা নতুন কোনো বই রাখি সবসময় আমরা কি উপরের দিকে রাখি, আর যখন আমরা কিছু একটা রিমুভ করা শুরু করি তখন কোথা থেকে রিমুভ করি, উপর থেকে রিমুভ করি। সো এই যে রিয়েল লাইফে আমরা এই জিনিসটা এভাবে ইউজ করছি, এই কনসেপ্টটা বা লজিকটার উপর ডিপেন্ড করে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা ক্রিয়েট করা হয়েছে। সো আমরা যখন স্ট্যাক ডেটা স্ট্রাকচারে কাজ করব তখন অলওয়েজই নতুন ডেটা ইনসার্ট করব আমরা টপের দিকে, এবং নতুন ডেটা বা লাস্ট যেটা ইনসার্ট করেছি ওটাকে রিমুভ করব আমরা টপ থেকে। সো অলওয়েজই ইনসার্শন এবং রিমুভাল সব কিছুই কোথায় হবে, টপে হবে। সো এই লজিকটা বা কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমাদের স্ট্যাক ডেটা স্ট্রাকচারটা ক্রিয়েট করা হয়েছে। আর স্ট্যাক যেটা, এটা আমাদের হচ্ছে একটা সেকেন্ডারি ডেটা স্ট্রাকচার। সো সেকেন্ডারি ডেটা স্ট্রাকচার কি, যেটা হচ্ছে একটা অথবা মাল্টিপল প্রাইমারি ডেটা স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়ে থাকে। সো এই ক্ষেত্রে স্ট্যাক অনেকগুলো প্রাইমারি ডেটা স্ট্রাকচার দিয়ে তৈরি করা সম্ভব, বাট এর মধ্যে আমরা কোন দুইটা জানি, আমরা চিনি অ্যারেকে আর লিঙ্ক লিস্টকে। সো আমরা এই দুইটাই দেখব। এখন যেই প্রাইমারি ডেটা স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট করা হোক না কেন, আমাদের স্ট্যাকের ফাংশনালিটি, দ্যাট মিনস কীভাবে কাজ করতেছে, ওইটা সবসময় সেম হতে হবে। আর স্ট্যাকের ফাংশনালিটি হচ্ছে লিফো। লিফো মানে কি, লাস্ট অ্যান্ড ফার্স্ট আউট। দ্যাট মিনস সবার শেষে যেটা আমি ইনসার্ট করেছি ওটাকে কি করব, সবার আগে রিমুভ করব। সো এই কনসেপ্টটার শর্টকাট হচ্ছে লিফো। সো এই টার্মটা আমাদের একদম মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সো আমরা যেই প্রাইমারি ডেটা স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট করি না কেন, সবসময় স্ট্যাক কীভাবে কাজ করবে, স্ট্যাক হচ্ছে লিফো প্রিন্সিপালে কাজ করবে। আর যেই কাজই আমরা করি না কেন, মানে যে কোনো অপারেশনই আমরা করি না কেন, অলওয়েজই কার উপর করব, আমরা টপ এলিমেন্টের উপর করব। সো এখন স্ট্যাকের যে মেথডগুলো আছে ওগুলার নামগুলো একটু ডিফারেন্ট, বাট ওদের কাজ কিন্তু আমরা অলরেডি করে আসছি। ফর এক্সাম্পল, যখন আমরা কোনো একটা নতুন ডেটা ইনসার্ট করছি, ইনসার্ট করার সময় তাকে আমরা বলবো পুশ। আর ইনসার্টটা কোথায় হবে, অলওয়েজই টপে হবে। আর যখন আমরা কিছু রিমুভ করছি, রিমুভ করব কোথা থেকে, টপ থেকে। আর রিমুভটাকে বলবো আমরা পপ। আর অলওয়েজই আমরা কি করি, একটা গেট অ্যালার্ম মেথড থাকে না, যে আমাকে কি করে একটা ডেটা এনে দেখায়। সো এই ক্ষেত্রে আমার এই গেট অ্যালার্মের নাম হচ্ছে পিক। সো পিক মানে কি, উকি দিয়ে দেখা। সো এই ক্ষেত্রে আমরা উকি দিয়ে কাকে দেখব, আমরা টপ এলিমেন্টটাকে দেখব। বাট এই ক্ষেত্রে আমাদের ডেটাটাকে আমরা রিমুভ করব না, জাস্ট হচ্ছে গেট করতেছি অথবা দেখতেছি। সো এই যে তিনটা ফাংশন আছে, পুশ, পপ আর পিক, এই তিনটাই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টাইমে হতে হবে। যদি কনস্ট্যান্ট টাইমে না হয় এবং লিফো ফাংশনালিটি না মেনটেন করে, তাহলে সে স্ট্যাক হবে না। সো স্ট্যাক হওয়ার জন্য অবশ্যই এই তিনটা ফাংশন আমাদের কনস্ট্যান্ট টাইমে কাজ করতে হবে। আর এই যে কনস্ট্যান্ট টাইমে কাজ করছে, এটা আমাদের স্ট্যাকের সাইজের উপর ডিপেন্ড করবে না। সো আমার ধরেন স্ট্যাকের মধ্যে 5টা ডেটা আছে, দ্যাট মিনস সাইজ 5, তখনও হচ্ছে কনস্ট্যান্ট টাইমে কাজ করবে। আমার যদি 5 লাখ ডেটা থাকে তাও কনস্ট্যান্ট টাইমে কাজ করবে। আমার যদি 5 crore ডেটা থাকে তাও সে কি কনস্ট্যান্ট টাইমেই কাজ করবে। সো আমাদের এই যে তিনটা ফাংশন, এগুলো অলওয়েজই কনস্ট্যান্ট টাইমে কাজ করতেছে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট অফ স্ট্যাক সাইজ। দ্যাট মিনস স্ট্যাকের সাইজের উপর তারা কখনোই ডিপেন্ডেন্ট না। এখন এই যে স্ট্যাকটাকে আমরা এরকম কন্টেইনারের মতো করে আঁকি।
ঠিক আছে? আর কন্টেইনারের অলওয়েজ উপরের দিকে যেটা থাকে ওটাকে আমরা টপ বলি। যেমন এখানে দেখেন 10 আমি পুশ করতেছি, পুশ মানে কি ইনসার্ট করা। সো ইনসার্ট করে এই 10টা কোথায় রাখবো? উপরের দিকে রাখবো। এখন যদি কেউ আমাকে বলে পপ করো, পপ মানে কি রিমুভ করা। সো রিমুভ করব কোথায়? টপের এলিমেন্টটাকে। সো 10-এর পরে ছিল কে? 10-এর পরে আমার ছিল 20, সো দ্য নিউ টপ উইল বি 20। এখন যদি আবার পপ কল করি তাহলে 20ও রিমুভ হয়ে যাবে, তখন নতুন টপ কি হবে? 30। সো এটা হচ্ছে আমাদের স্ট্যাকটা দেখতে এরকম হয়। সো এখন আসি, এই যে স্ট্যাকটা আমরা কোথায় ইউজ করি? আমরা কিন্তু স্ট্যাকটা আমরা এভরিডে ইউজ করি, বাট আমরা জানতাম না আমরা ইউজ করি। সো আমাদের যে টেক্সট এডিটরগুলো আছে, এই মাইক্রোসফট ওয়ার্ড, যেমন এখানে আমি একটা কোশ্চেন লিখে রাখছি, রাইট? সো যখনই আমরা নতুন কোনো চেঞ্জেস করি ওগুলা কি হয়? স্ট্যাকের মধ্যে ইনসার্ট হয়। আর যখনই আমি আনডু দেই তখন কি হয়? স্ট্যাক থেকে ওইটা রিমুভ হয়ে যায়। সো এখানেও আমাদের কি ইউজ হচ্ছে? স্ট্যাক ইউজ হচ্ছে। প্লাস রিডুর ক্ষেত্রেও আমাদের স্ট্যাক ইউজ হয়। তারপর আমাদের ব্রাউজার হিস্ট্রি। সো আমরা এই যে যখনই নতুন কিছুতে আমরা ক্লিক করি ওই অ্যাড্রেসটা আমাদের স্ট্যাকের মধ্যে পুশ হতে থাকে। সো যখনই আমি নতুন কিছুতে ক্লিক করব ওইটা স্ট্যাকের মধ্যে পুশ হতে থাকবে। আর যখন আমি ব্যাকে ক্লিক করতেছি তখন আমি কি চাই? পাস যে জায়গাটা ছিল ওখানে যেতে চাই, আর ওই লোকেশনটা কোথায় জমা রাখছি? স্ট্যাকের মধ্যে রাখছি। সো ব্যাকে ক্লিক করে পপ হচ্ছে, ব্যাকে ক্লিক করলে পপ হচ্ছে। আর যখন আমি হচ্ছে নতুন কোথাও ক্লিক করে ওই অ্যাড্রেসটা স্ট্যাকের মধ্যে পুশ হচ্ছে। সো ব্রাউজারের ক্ষেত্রেও আমরা কি ইউজ করছি? আমরা স্ট্যাক ইউজ করছি। তারপর আমরা তো জাভায় কোড লিখি, রাইট? সো জাভার মধ্যে তো সবচেয়ে বিরক্তকর জিনিস কি? আমাদের ব্র্যাকেটগুলো মেনটেন করা বা ম্যাচ করা। সো এই যে ব্র্যাকেট ম্যাচ করা, কম্পাইলার এটা কিভাবে করে? কম্পাইলার এটা স্ট্যাক ইউজ করে মেনটেন করে। সো এটারও আমরা এই ক্লাসের লাস্টের থেকে এক্সাম্পল দেখব। তারপর আমরা তো অনেক রকম ফর্মুলা লিখি, রাইট? ফর এক্সাম্পল 110-এ কতগুলো কোশ্চেন ছিল যে ট্যাক্স ক্যালকুলেশন করো। সো ওখানে আমরা যে একটা ইকুয়েশন বানালাম বা ফর্মুলা বানালাম, ওটার যে ক্যালকুলেশনটা হচ্ছে, ক্যালকুলেশন করে কিভাবে রেজাল্টটা আসছে, ওগুলোও কিন্তু আমাদের স্ট্যাক দিয়ে করা হয়। আর এটা আমরা এই ক্লাসের লাস্টের দিকে দেখব। তারপর মেমোরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফর এক্সাম্পল আমরা তো অলরেডি সবাই 110-এ রিকারশন করে আসছি, রাইট? রিকারশনে কি হয়? একটা মেথড নিজেকে বারবার সেলফ কল করে। সো এই যে কলিংগুলা, সেলফ কলগুলা, এগুলো আমরা কি করি? এগুলো আমরা স্ট্যাকের মধ্যে জমা রাখি। তারপর যখন হচ্ছে আমাদের একটা বেস কেসে চলে আসে তখন স্ট্যাক থেকে পপ হওয়া শুরু করে। তারপর আমরা যে মেথড লিখি, মেথডের মধ্যে কি অনেকগুলো লোকাল ভ্যারিয়েবল লিখি না? সো যখন মেথডের কাজ শেষ ওই ভ্যারিয়েবলও শেষ। সো এই যে টেম্পোরারি একটা ভ্যারিয়েবল বা লোকাল ভ্যারিয়েবল বানাচ্ছি, এই ইনফরমেশনগুলোও আমাদের স্ট্যাক দিয়ে মেনটেন করা হয়। ঠিক আছে? সো আমরা যখন আরও এক্সাম্পল দেখব তখন হচ্ছে এগুলো আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে রিয়েল লাইফে আমরা স্ট্যাক সব জায়গাতে ইউজ করছি। সো এখন আসি স্ট্যাকের টাইপের মধ্যে। সো আমাদের স্ট্যাক হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বাউন্ডেড স্ট্যাক আর একটা হচ্ছে আনবাউন্ডেড অথবা ডাইনামিক স্ট্যাক। সো যেটা আমাদের বাউন্ডেড স্ট্যাক ওখানে আমাদের ক্যাপাসিটিটা কি? ফিক্সড। দ্যাট মিনস যেই ডেটা স্ট্রাকচারের বা যেই প্রাইমারি ডেটা স্ট্রাকচারের ক্যাপাসিটি ফিক্সড তাকে ইউজ করে যদি আমরা একটা স্ট্যাক বানাই তাহলে তাকে বাউন্ডেড স্ট্যাক বলবে। সো আমাদের যে অ্যারেটা আছে, অ্যারের কি ক্যাপাসিটি ফিক্স না? সো ওটাকে আমরা কি বলবো? বাউন্ডেড স্ট্যাক বলবো। আর একটা ফিক্সড সাইজের পরে বা ক্যাপাসিটির পরে আমরা যখন অন্য কিছু ডেটা ইনসার্ট করার চেষ্টা করব, জায়গা তো নাই, কোথায় রাখবো? রাখা কি সম্ভব? না। ফর এক্সাম্পল আমাদের যে পানির গ্লাস আছে, আমরা পানি খাই না? কই গেল পানির গ্লাস? হ্যাঁ,
এখানে আরএফএল পানির গ্লাস আসছে। ওকে, সো এখানে এই যে পানির গ্লাস আছে, পানির গ্লাসের কি একটা ফিক্সড ক্যাপাসিটি আছে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পানি তো দিতে পারবো। এরপরেও যদি আমি জোর করে পানি ঢালার চেষ্টা করি গ্লাসের মধ্যে, তখন কি হবে? তখন গ্লাসটা আমাদের ওভারফ্লো করবে, রাইট? সো সেম আমাদের বাউন্ডেড স্ট্যাকের ক্ষেত্রে হচ্ছে, বাউন্ডেড স্ট্যাকে আমাদের কি ক্যাপাসিটিটা ফিক্সড, তারপরেও যদি জোর করে কিছু রাখতে যাই তখন আমাদের একটা এরর হবে, আর ওইটা কি আমাদের ওভারফ্লো এরর। এখন আনবাউন্ডেড স্ট্যাক, আনবাউন্ডেড স্ট্যাক মানে কি কোনো ফিক্সড ক্যাপাসিটি নাই, দ্যাট মিনস যত ইচ্ছা ডেটা ইনসার্ট করা যাবে। সো আমরা যখন লিঙ্ক লিস্ট শিখছিলাম, লিঙ্ক লিস্টের ওয়ান অফ দ্য বেনিফিটস কি, যে এখানে কোনো ফিক্সড ক্যাপাসিটি নাই, আমাদের যতক্ষণ পর্যন্ত মেমোরি আছে আমরা ততক্ষণ পর্যন্ত ইনসার্ট করতে পারি। সো আমরা যখন আনবাউন্ডেড অথবা ডাইনামিক স্ট্যাক বলি তখন নর্মালি আমরা লিঙ্ক লিস্ট বেস স্ট্যাকটাকেই বুঝি, কারণ এখানে আনলিমিটেড ডেটা ইনসার্শন করা সম্ভব। এখন আমাদের এই যে বাউন্ডেড স্ট্যাক বা অ্যারে ছিল, ওকেও আনবাউন্ডেড বানানো যায়। কিভাবে বানাবো? বারবার করে রিসাইজ করে। বা এই যে বারবার করে আমরা রিসাইজ করতেছি, অ্যাকচুয়ালি কি রিসাইজ হয়? অ্যাকচুয়ালি তো রিসাইজ হয় না, আমরা নতুন একটা বড় সাইজের অ্যারে বানাই, ওটার মধ্যে পুরান ডেটাগুলোকে কপি করে নিচ্ছি। সো এই কারণে যখনই আমরা আনবাউন্ডেড অথবা ডাইনামিক স্ট্যাক বলবো তখন আমরা লিঙ্ক লিস্টকেই বুঝবো। অ্যারেকে আনবাউন্ডেড বানানো যায়, বাট ওটা কি অ্যাকচুয়ালি কি আনবাউন্ডেড হচ্ছে? হচ্ছে না। সো আমরা এটাকে আনবাউন্ডেড হিসেবে আমরা ধরবো না। সো ফার যা বললাম, এটা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন? নো ম্যাম। ওকে, সো এবার আসি স্ট্যাকের ইন্টারফেসে। দ্যাট মিনস আমাদের এই স্ট্যাকের মধ্যে কি কি মেথড থাকবে। সো ফার্স্ট অফ অল সাইজ, সাইজ মানে কি আমার টোটাল কয়টা ডেটা আছে, সো এটা একটা অলওয়েজই ইন্টিজার টাইপের ডেটা হবে। তারপর ইজ এমটি, আমার স্ট্যাকটা খালি কি খালি না। সো যদি স্ট্যাকের সাইজ 0 হয় তার মানে আমার স্ট্যাকটা খালি, আর যদি স্ট্যাকের সাইজ গ্রেটার দেন 0 হয় তার মানে আমার ডেটা আছে। তখন এই ফাংশনটা কি দিবে? তখন আমাদের এই ফাংশনটা ফলস দেবে। দেন পুশ করা, পুশ মানে কি ইনসার্ট করা। সো এই ক্ষেত্রে আমি বলেছিলাম না যে পানির গ্লাসের কথা, একটা ফিক্সড ক্যাপাসিটি আছে, এরপরে যদি আমরা জোর করে রাখতে যাই তখন কি হবে? আমাদের ওভারফ্লো হবে। সো এই ক্ষেত্রে যে এররটা আমাদের দেয় বা এক্সেপশনটা আমাদের দেয় ওটার নাম হচ্ছে ওভারফ্লো এক্সেপশন। তারপর পপ, পপ মানে কি রিমুভ করা। সো এই ক্ষেত্রে আমাদের টপ এলিমেন্টটা রিমুভ করে ওরা দিয়ে দিবে। এখন এই যে আমি রিমুভ করব, ধরেন এই গ্লাসটার কথাই চিন্তা করেন, আমার যদি গ্লাসের মধ্যে পানি নাই থাকে, আমি যদি গ্লাসটা উপর করেও দিই কোনো পানি পড়বে? পানি তো পড়বে না। সো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আন্ডারফ্লো। দ্যাট মিনস আমার ডেটা নাই বাট তারপরও আমি জোর করে দেখার ট্রাই করতেছি, তো তখন আমাদের আন্ডারফ্লো এররটা দিবে। তারপর পিক, পিক মানে কি টপের অথবা উপরের এলিমেন্টটা রিমুভাল ছাড়া দেখা। সো এখন এগেন যদি আমার ডেটা না থাকে আমি দেখতে পারবো? দেখতে পারবো না তো। সো ওই ক্ষেত্রে আমাদের কি দিবে? আন্ডারফ্লো এরর দিবে। তারপর টু স্ট্রিং, টু স্ট্রিং কি করবে? স্ট্যাকের যতগুলো ডেটা আছে সবগুলোকে কনক্যাট করে একটা স্ট্রিং হিসেবে রিটার্ন দিয়ে দেবে। টু অ্যারে, টু অ্যারে কি করবে? যতগুলো ডেটা আছে সবগুলোকে অ্যারে বানায় রিটার্ন দিয়ে দেবে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমি বলেছি এটা একটা এরর, রাইট? বাট এটার একটা ফর্মাল নাম আছে, এগুলাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং। সো এক্সেপশন হচ্ছে ওয়ান কাইন্ড এরর, বাট নর্মালি আমাদের কোডে এরর হলে কি হয়? প্রোগ্রামটা বন্ধ হয়ে যায় অথবা থেমে যায় বা হল্ট হয়ে যায়। বাট যখন আমরা এক্সেপশন হ্যান্ডলিং করি প্রোগ্রামের মধ্যে তখন
প্রোগ্রামের মধ্যে যদি কোনো প্রকার ঝামেলা হয় বা প্রবলেম হয়, তখন ওই প্রবলেমটাকে হ্যান্ডেল করার জন্য সেপারেটলি আমাদের কোড লেখা হয়। সো এটাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং। সো এটা হচ্ছে আমাদের এই যে ডেটা স্ট্রাকচারের বা বলবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওয়ান অফ দ্য কোর কনসেপ্টস। সো এই যে এক্সেপশন এটা আমাদের জাভাতে আছে, পাইথনে আছে, অন্যান্য সব ল্যাঙ্গুয়েজে আছে। সো এটা আমাদের শিখতেই হবে। সো যেহেতু এটা আপনাদের এখন সিলেবাসে ইনক্লুডেড না, এটা আগে 111-এ পড়ানো হতো, বাট যেহেতু এটা ওয়ান অফ দ্য কোর কনসেপ্ট, এটা একটু আপনারা সেমিস্টার ব্রেকে নিজেরা দেখে নিন। বাট এখন যদি যতটুকু আমি বললাম এতটুকু বুঝেন, ইটস মোর দ্যান এনাফ। ঠিক আছে? সো এক্সেপশন দিয়ে আমরা কি করি, যদি প্রোগ্রামে কোনো প্রকার এরর হয় তাহলে ওই এররটাকে হ্যান্ডেল করে প্রোগ্রামটাকে আমরা রান করি, প্রোগ্রামটা থামবে না। নর্মালি প্রোগ্রামে কোনো এরর হলে প্রোগ্রামটা থেমে যায়, বাট এখন আমরা হ্যান্ডেল করে ফেলবো। সো আমাদের স্ট্যাকের ক্ষেত্রে এই এক্সেপশন কয় রকম হচ্ছে? 2 রকম হচ্ছে। একটা হচ্ছে ওভারফ্লো। কখন হবে? যখন আমাদের স্ট্যাকের ক্যাপাসিটিটা ফিক্সড হয়। কখন ক্যাপাসিটি ফিক্সড হয়? যখন আমরা বাউন্ডেড স্ট্যাক ইউজ করছি, দ্যাট মিনস অ্যারেওয়ালা স্ট্যাকটা। আর যদি আনবাউন্ডেড স্ট্যাক অথবা লিঙ্ক লিস্টের স্ট্যাক ইউজ করি, ওখানে তো যত ইচ্ছা তত আমরা ইনসার্ট করতে পারবো। সো ওই ক্ষেত্রে জীবনও আমাদের ওভারফ্লো হবে না। এবার আসি আন্ডারফ্লো। আন্ডারফ্লোটা কি? আমার ডেটা নাই, জোর করে ডেটা দেখার চেষ্টা করছি বা রিমুভ করার চেষ্টা করছি। সো পপ আর পিকের ক্ষেত্রে এটা আমাদের হবে যখন আমরা একটা এমটি স্ট্যাক থেকে রিমুভ করার চেষ্টা করব অথবা দেখার চেষ্টা করব ডেটা, তখন আমাদের আন্ডারফ্লো এরর দিবে। সো ফার যা বললাম এগুলা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন?